আসসালামু আলাইকুম স্টুডেন্ট, নিউ হরাইজন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। পূর্বদিনের ক্লাসের আলাপ আলোচনা যেখানে সমাপ্ত করেছিলাম, সেই সমাপ্ত করার পর্বের আবার ক্রমান্বয়ে তার ধারাবাহিক রূপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ক্লাসে হাজির হয়েছি। দ্বাদশ শ্রেণীর জন্য আজকের পর্ব ক্রন্দনরতা জননী নামক যে কবিতা আছে, সেই কবিতার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব বা অনলাইন ক্লাসের জন্য বলা যেতে পারে এটাই আপাতত সমাপ্তি পর্ব। অফলাইনে নিশ্চয়ই তারপরে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে এগিয়ে নিয়ে যাব। বিগত কবিতা যেখানে শেষ করেছিলাম তার বিষয়বস্তু, বিষয় গভীরতা, বিষয় ভাবনাকে পর্যালোচনা করেছিলাম। আজকে চলো একবার এগিয়ে নিয়ে যাই। আজকে চলো একবার দেখা যাক কোথায় কি পর্বটি এখানে আগিয়ে রয়েছে। চলো দেখা যেতে পারে কবিতার আলাপ আলোচনা, কবিতার ভাবনা লাইন টু লাইন ধরে। কবি প্রথম লাইনে বলছেন, দেখো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কবি প্রশ্ন তুলেছেন কার প্রতি? আমার প্রতি, তোমার প্রতি, সভ্যতার সেই সমস্ত মানুষের প্রতি যারা শিল্পবোধ, যারা শিল্পীর পরিচয়ের নিরিখে সমাজের বুকে নিজের অস্তিত্ব বা নিজের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করতেন। তাই কবি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে, এখন মানে এটাই মুহূর্ত, এটাই সময়, এটা টাইম। এই সময়, এই মুহূর্ত বা এই টাইমে যদি আমি না থাকি, পরবর্তী সময়, পরবর্তী মুহূর্ত বা পরবর্তী প্লট আমার কাছে হয়তো চাইছে না কিছু। তাহলে সময় আমার কাছে যখন দাবি করছে না, পরিস্থিতি যখন আমার কাছে চাইছে না, ঠিক তখন যদি আমি অবস্থান করি, সেই অবস্থান কিন্তু আমাকে মূল্য, বা সেই অবস্থান কিন্তু সমকালীন সময়ের কিন্তু আমার কাছে মূল্য রাখে না। কবি প্রশ্ন তুলছেন, প্রশ্ন ভাসিয়ে দিচ্ছেন, এখন যদি আমি না থাকি তাহলে তবে কেন লেখালেখি, কেন গাওয়া, কেন আঁকা আঁকি। তিন শ্রেণীর মানুষের কাছে কিন্তু কবি প্রশ্ন করেছেন। আমি বারবার বলেছি, কবিতায় আসলে লিখতে হয় একটি সময় বা একটি শ্রেণীকে টার্গেট করে বা একটি শ্রেণীর কাছে কথা বলে, কিন্তু এই শ্রেণী বা এই সময় বা এই প্রতিনিধি স্থানীয় চরিত্রগুলোই যে একমাত্র কবি বলছেন তাদেরকে, তা নয়। কেন তবে আঁকা আঁকি চিত্রকরদের বলছেন, কেন তবে লেখালেখি সাহিত্যিকদের বলছেন, কেন তবে গান গাওয়া যারা কণ্ঠশিল্পী, যারা গায়ক তাদেরকে বলছেন। তা শুধু কি তাদেরকে বলছেন? তার মানে কি যারা সুর তোলেন তাদেরকে বলছেন না? তার মানে কি যারা চেতনার কথা ড্রাম বাজিয়ে তোলেন তাদেরকে বোঝাচ্ছে না? নিশ্চয়ই তাদেরকেও বোঝাচ্ছেন। কবি আসলে একটি প্রতীক হিসেবে এই চরিত্রগুলোকে তুলে ধরছেন এবং আম পাবলিককে বোঝানোর চেষ্টা করছেন, যারা শিল্পের প্রতিনিধি বা যারা শিল্পের রূপ নিয়ে সমাজকে বিশ্লেষণ করে, সমাজকে আঁকে, তারা যদি এখন যদি কেঁদে চলা মায়ের পাশে না দাঁড়ায়, তাহলে কেন তাহলে এই কাজগুলো। নেক্সট টাইমে কবি বলছেন, দেখো, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, আমার ভাই মারা গিয়েছেন, আমার ভাইয়ের মৃতদেহ দেখছি যে ভাই মারা যাওয়ার কথা ছিল না, আর্টিফিশিয়াল ডেথ, কৃত্রিম মৃত্যু ঘটানো হয়েছে আমার ভাইয়ের। প্রকৃতির যে স্বাভাবিক নিয়মে আমার ভাই মারা যায়নি, আমার ভাইকে মৃত্যু দেওয়া হয়েছিল প্রতিহিংসার চরিতার্থ করার রূপ নিয়েই আমার ভাইকে মৃত্যু স্বাদ দেওয়া হয়েছিল। সেই ভাইয়ের মৃতদেহ দেখছি এবং আমার মধ্যে কোনো ক্রোধ নেই, আমার মধ্যে কোনো রাগ নেই, আমার মধ্যে কোনো যন্ত্রণা নেই, আমার মধ্যে ভিতরের গরম রক্ত টকবক করে ফুটছে না। তাহলে কেন আমার ভালোবেসেছি বলবো? কেন বা সমাজ কিসের বা মূল্যবোধ? আমার ভাই মারা যাচ্ছে, আমার শরীরের মধ্যে দিয়ে কোনো রক্তের উজ্জীবিত রূপ দেখা দিচ্ছে না। আমার মধ্যে দিয়ে কোনো ভালোবাসাকে প্রকৃত অর্থে ছিল? আমি কি সত্যিই সমাজের কোনো চরিত্র? যদি সমাজের আমি সত্যিই কোনো চরিত্র হয়ে থাকি, তাহলে তো আমার মধ্যে রাগ হবে, আমার মধ্যে যন্ত্রণা হবে। যদি আমি সত্যিই ভালোবেসে থাকি, তাহলে সেই ভালোবাসার বদৌলত, সেই ভালোবাসার নারীত্বের টানের প্রভাবে নিশ্চয়ই তো আমার মধ্যে যন্ত্রণা হবে, আমার মধ্যে রাগ হবে, আমার মধ্যে ক্ষোভ আসবে, আমার মধ্যে ক্রোধ জন্মবে। কবি আবার বলছেন, যে মেয়ে নিখোঁজ, একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যুবতী মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ তাকে খুঁজে পাওয়া গেল। কিভাবে খুঁজে পাওয়া গেল? ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে
জামা কাপড়ের পোশাক আশাক একেবারে ছিন্ন ভিন্ন, একেবারে আলুথালু অবস্থা, জরাজীর্ণ অবস্থা। জঙ্গলে সেই মেয়েটিকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি কি আকাশের দিকে তাকাবো নীরবে এবং ঈশ্বরকে বলবো, ঈশ্বর মুক্তি দাও, মুক্তির পথ দেখাও। এই মেয়েটিকে অত্যাচার করা হয়েছিল, এই অত্যাচারীদের তুমি শাস্তি দাও। তাহলে সবকিছু ঈশ্বর করবে। আমার, তোমার, সমাজের বাকিদের কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই, কোনো দায় নেই? আমরা বলতে পারি না কেন এমনটি ঘটেছে? কৈফিয়ত তুলে রাস্তায় প্রতিবাদে নামতে পারি না? অত্যাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলতে পারি না তোমার 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি? যদি ততটুকু না পারি, যদি সেইটুকু না পারি, কেন কেন তাহলে আমরা শিল্পী, আমরা সাহিত্যিক? লাস্ট পর্যায়ে এসে কবি বলছেন, দেখো আমি তা পারি না। কে পারে না? আমরা পারতে পারি, তুমি পারতে পারো, আমি পারতে পারি, বাকিরা পারতে পারে। সমস্ত অত্যাচার, সমস্ত অনৈতিকতা, সমস্ত অগণতান্ত্রিক পদ্ধতি, সমস্ত অসামাজিক প্রেক্ষাপটের পরিস্থিতি, সবকিছুকে দেখে তুমি আমি মেনে নিতে পারি। কবি মানতে পারছেন না। কবি বলছেন, যে পারে না, যারা পারে না, সেই শ্রেণীর মানুষ, সেই প্রতিনিধি স্থানীয় চরিত্র, অন্যরা না হলেও কবি বলছেন আমি কিন্তু সেই চরিত্রটি, আমি কিন্তু সেই মানুষটি যে এত কিছু পারে না। কত কিছু পারে না? এত কিছু পারে না। কবি বলছেন আমি তা পারি না, মেনে নিতে পারি না এগুলো। তাহলে কি পারেন উনি? উনি বলছেন, যা পারি কেবল সেই কবিতা জাগে। কি জাগে মনের মধ্যে? কবিতা জাগে। প্রতিবাদের কবিতা, প্রতিরোধের কবিতা, প্রতিবাদের বিরুদ্ধে বিপ্লবী হাত উত্থাপন করার কবিতা। ভাষা জাগে, শব্দ জাগে, বর্ণ জাগে। সেই ভাষা, শব্দ, সেই বর্ণের চেতনা জেগেছে কবির মধ্যে। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কি জাগছে? কবিতা জাগছে। কখন জাগছে? আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে কবিতা তৈরি হচ্ছে কেমন কবিতা? বিবেকের বারুদ উত্থাপিত করছে। মনের মধ্যে যে বারুদ আছে, সেই বারুদের উত্থাপন করা, সেই বারুদকে নিষ্ক্রিয় করা না। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে বিপ্লবের ধ্বনিত রূপ রয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে দিয়ে প্রতিবাদের, প্রতিরোধের নমনীয়তা নয়, শুধুমাত্র প্রতিবাদ, প্রতিরোধের হিংস্রতার রূপ পর্যন্ত রয়েছে। সমাজের নগ্নতা যখন প্রকাশিত হচ্ছে, সভ্যতার ভণ্ডামি যখন প্রকাশিত হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে তুমি আমি যা পারিনি, যা পারছি না, কবিতা কোথাও পারছেন। এবং কবি কবিতার পাড়াকে ব্যাখ্যা করছেন, প্রকাশ করছেন। কবি বলছেন, তুমি পারো, না পারলেও আমার মনের মধ্যে কিন্তু আমার চেতনার ঘুমিয়ে পড়ার আগে বিপ্লবের শানিত বারুদ কিন্তু জেগে ওঠে। এই জেগে ওঠার কথাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত কবিতা, এই প্রকাশিত ভাবনা। কবিতাটি খুব একটি বড় নয়, তোমাদের কাছে বারবার বলেছি, ছোট্ট একটি কবিতা। এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে যে বিষয় গভীরতা, যে বিষয় ভাবনা এবং প্রেক্ষাপটটা লুকানো রয়েছে, সেই বিষয় ভাবনা, গভীরতা এবং প্রেক্ষাপটের তামাম ইতিহাস তোমাদের কাছে তুলে ধরা হলো, কবিতাকে তুলে ধরা হলো। প্রশ্ন যেভাবে এখান থেকে পড়তে পারে, ক্রন্দনরতা জননী কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা কেন বলেছেন? প্রশ্ন পড়তে পারে, কবি ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষকে কিভাবে আহ্বান করেছেন? প্রশ্ন পড়তে পারে। প্রশ্ন পড়তে পারে আমার বিবেক, আমার বারুদ জাগার আগে। লাইন ধরে ধরে প্রশ্ন করতে পারে, একাধিক শর্ট প্রশ্ন পড়তে পারে। তাহলে থিম প্রশ্নটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে কবি
জননী কেন ক্রন্দনরতা বলেছেন এবং জননীর পাশে কিভাবে দাঁড়ানোর কথা বলেছেন। এই যে থিম কোশ্চেন, এই থিম প্রশ্নটা যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে নিশ্চিতভাবেই আমি বলতে পারি সমাধানের যে রাস্তা, সমাধানের যে ভাবনা, সমাধানের যে গাম্ভীর্য, সেটা যেভাবে ফুটে ওঠার কথা নিশ্চিতভাবে সেটা ফুটে উঠবে। কবিতাটি এইটুকুনি রয়েছে, বেশি না বাড়িয়ে লম্বা চওড়া করে কোনো বলার আমার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এতটুকুনি কবিতা এবং তার আলাপ আলোচনা। নিশ্চিতভাবেই সেই আলাপ আলোচনাকে আমরা বুঝেছি, বুঝবো এবং আগামীতে সেগুলোকে এগিয়ে নিয়ে যাব। এই ভাবনা, এই আলাপ আলোচনা তোমাদের কাছে রেখে আপাতত আজকের দিনের কবিতা, আজকের দিনের ক্লাস এইখানেই সমাপ্ত করলাম। আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং যে কথাটি নানান ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সেই কথাটি আবারও বলছি, সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে জানাও। ছেলেদের কাছ থেকে আরো বেশি ফিডব্যাক, আরো বেশি আলাপ আলোচনা কিন্তু আমি দাবি করেছি। সেই ফিডব্যাক তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। তোমরা জানাও, কমেন্ট বক্সে জানাও, ফোন করে জানাও। সমস্যা যদি থাকে নিশ্চিতভাবে জানাও। আমরা আশা করছি খুব দ্রুত সামনাসামনি ক্লাসে দেখা হবে, তখনই সমস্যার সমাধান নিয়ে উত্তরোত্তর আরো আলাপ আলোচনা হবে। আপাতত এই পর্যন্ত রইল ক্লাস, আগামীতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।